বাংলাদেশের আসল শত্রু ভারত নাকি নিজস্ব সামরিক বাহিনী? সামনে আসছে ভারতের ষড়যন্ত্র। চুপ কেন বাংলাদেশ সেনাবাহিনী? বাংলাদেশের নতুন মিত্র রাশিয়া, যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী। ৬ বার যুদ্ধবিরতির ভেটো দিল যুক্তরাষ্ট্র। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সিদ্ধান্ত, বিশ্ব বলছে এটি অন্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীনতা অর্জন করে এবং সেই থেকে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছি। তবে আজ প্রায় ৫৩ বছর পরেও প্রশ্ন থেকে যায়, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আসলে কতটা নিরাপদ? আমাদের সবথেকে বড় প্রতিবেশী ভারত, যাকে আমরা একসময় মুক্তিযুদ্ধে মিত্র ভাবতাম, আজকে তারা আমাদের বন্ধু নাকি আধিপত্যবাদী এক শত্রু? আর যদি সত্যি ভারত আমাদের প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করে, তবে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকা কি? কেন নীরব তারা? ভারত সবসময় বাংলাদেশের প্রতি বন্ধুত্বের মুখোশ পরে এসেছে, তবে দীর্ঘমেয়াদে ভারতের কার্যকলাপ বিশ্লেষণ করলে দেখা যায় এর পেছনে একটি সুপরিকল্পিত স্বার্থপর রাজনীতি কাজ করছে। সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক হত্যা, তিস্তার পানি চুক্তি না করা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং অর্থনৈতিকভাবে একচেটিয়া বাজার দখলের মাধ্যমে ভারত মূলত আমাদের সার্বভৌমত্বের উপর প্রভাব বিস্তার করতে চাইছে। ভারতের অনেক রাজনীতিবিদ প্রকাশ্যে বলে ফেলেন, বাংলাদেশ ভারতের অংশ হওয়া উচিত। এটি নিছক ভুল উচ্চারণ নয়, বরং পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী রাজনৈতিক অভিপ্রায়। বাংলাদেশের সেনাবাহিনী দেশের সবথেকে সুসংগঠিত এবং প্রশিক্ষিত প্রতিষ্ঠান। তাদের দায়িত্ব শুধু যুদ্ধ নয়, বরং দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা। কিন্তু ভারতের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? সীমান্তে নাগরিক হত্যা হলে তারা কোনো প্রতিবাদ করে না। ভারতের রাজনৈতিক হুমকির জবাবে কোনো অবস্থান নেয় না তারা, বরং তারা যেন সরকারি অবস্থানকেই অনুসরণ করে চলে। সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে দেশের স্বার্থ রক্ষায় সচেষ্ট হতো, তবে তাদের থেকে অন্তত কিছু দৃঢ় অবস্থান প্রত্যাশিত ছিল। বর্তমান রাজনৈতিক সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় এতটাই আগ্রহী যে তারা কোনোভাবেই ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে চায় না। এই নীতির ফলে বাহিনীকেও পেছনে সরে যেতে হয়। কিন্তু প্রশ্ন হলো, একটি স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী কি শুধুই সরকারের অনুমতির উপর নির্ভরশীল থাকবে? দেশের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে কি বাহিনী একপাশে দাঁড়িয়ে শুধু চেয়ে থাকবে? এই অবস্থান আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। ভারতের বিভিন্ন মিডিয়া, বুদ্ধিজীবী মহল এবং এমনকি রাজনৈতিক নেতারাও প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবমাননাকর কথা বলে থাকে। বাংলাদেশ ভারতের সাহায্যে টিকে আছে এমন প্রচারণা চালিয়ে ভারত বাংলাদেশের জাতিসত্তা ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। ভারতের একটি মহল বাংলাদেশকে নিজের একটি ছায়া রাজ্য বানানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় সংখ্যালঘু ইস্যু এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। অথচ এই বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো কূটনৈতিক জবাব অথবা সামরিক সতর্কতা দেখা যায় না। যদি ভারতের এই আগ্রাসী নীতি এবং বাংলাদেশের বাহিনীর নিরাপত্তা চলমান থাকে, তবে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশের নীতি নির্ধারণী বিভিন্ন খাতে ভারতের প্রভাব বাড়ছে। চুক্তি, অনুপ্রবেশ, বাজার নিয়ন্ত্রণ এবং নীতি নির্ধারণে তাদের হস্তক্ষেপ দৃশ্যমান। আর সেনাবাহিনী ও রাজনীতি যদি কৌশলগতভাবে এই বিষয়গুলো মোকাবেলা করতে না পারে, তবে আমাদের স্বাধীনতা কেবল ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সবথেকে বড় প্রশ্ন হলো, আমাদের আসল শত্রু কি কেবল ভারত, নাকি আমাদের নিজেদের মধ্যেই রয়েছে সেই দুর্বলতা, নিষ্ক্রিয়তা এবং আত্মসমর্পণের মানসিকতা, যা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে? ভারতের ষড়যন্ত্র হয়তো প্রতিরোধযোগ্য যদি আমাদের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব সেই লক্ষ্যে একত্র হয়, কিন্তু তারা যদি চোখ বন্ধ করে রাখে, জনগণকে বিভ্রান্ত রাখে, তবে একদিন বাংলাদেশের মানচিত্রই প্রশ্নের মুখে পড়বে। এই স্বাধীন রাষ্ট্র শুধু বাহ্যিকভাবে স্বাধীন থাকলেই চলে না। এর নিরাপত্তা, গর্ব এবং আত্মপরিচয় রক্ষায় প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, সচেতন বাহিনী এবং সজাগ জনগণ। এখন সময় এসেছে নিজেদের ভেতরের শত্রুকেও চিহ্নিত করার, কারণ সব শত্রু বাইরে থাকে না, কেউ কেউ নীরবে ভেতরে বসেই ক্ষতি করে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক মহড়া
ওয়েস্ট 2025 এ সফলভাবে অংশগ্রহণ করেছে। গত 1 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার নিঝনি নভগরদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেনিং গ্রাউন্ডে মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 37 জন সেনা সদস্য এই গুরুত্বপূর্ণ মহড়ায় অংশগ্রহণ করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়ায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল পেশাগত কৌশলগত দক্ষতা বৃদ্ধি, যৌথ অভিযানে সমন্বয় সাধন এবং বন্ধুপ্রীতম দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক সামরিক মহড়ায় নিয়মিতভাবে অংশগ্রহণ করেছে। এই ধারা অব্যাহত রাখার অংশ হিসেবেই ওয়েস্ট 2025 মহড়ায় অংশগ্রহণ করেছে সেনাবাহিনীর এই বিশেষ দলটি। ওয়েস্ট 2025 মহড়ায় অংশ নেওয়া সেনা সদস্যরা বিভিন্ন যৌথ কৌশলগত কার্যক্রমে অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিল সামরিক সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়াশীলতা এবং বহুজাতিক অভিযানে কৌশলগত সংগতি অর্জন। প্রতিটি ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আন্তরিক এবং দক্ষতার পরিচয় দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতের বাস্তব পরিস্থিতিতে, যেমন দুর্যোগ মোকাবেলা অথবা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনে প্রস্তুত করবে। এই আন্তর্জাতিক মহড়ায় শুধুমাত্র বাংলাদেশ নয়, আরও বিভিন্ন বন্ধুপ্রীতম দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন। এতে করে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, প্রশিক্ষণ কৌশল ভাগাভাগি এবং অপারেশনাল দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি এটি সামরিক কূটনীতি অর্থাৎ মিলিটারি ডিপ্লোমেসিকে নতুন উচ্চতায় নিয়ে যায়, যা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করে। বাংলাদেশ সেনাবাহিনীর এই অংশগ্রহণ প্রমাণ করে যে বাহিনীটি কেবল দেশের ভূখণ্ড সুরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিসরে শান্তি, নিরাপত্তা এবং সহযোগিতামূলক অভিযানে সমানভাবে প্রস্তুত এবং সক্রিয়। এটি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির একটি শক্তিশালী দৃষ্টান্ত, যা বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। রাশিয়া অনুষ্ঠিত ওয়েস্ট 2025 মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সফল অংশগ্রহণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু বাহিনীর প্রশিক্ষণ এবং পেশাগত সক্ষমতার প্রতিফলন নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক সামরিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে অংশগ্রহণ এবং সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা যায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে প্রস্তাবটির পক্ষে 14টি দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এই নিয়ে 6 বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র, যা বিশ্বব্যাপী তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। উত্থাপিত খসড়া প্রস্তাবটি গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেওয়া, ত্রাণ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানানো হয়। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র মিলে উত্থাপন করে, তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র তাতে এককভাবে ভেটো দেয়, যার ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। যুক্তরাষ্ট্রের নীতি বিষয়ক উপদেষ্টা মর্গান অর্তাগাস ভেটোর পক্ষে যুক্তি দিয়ে বলেন, প্রস্তাবটিতে হামাসকে কোনোভাবে নিন্দা করা হয়নি, বরং এতে এমন ভাষা ব্যবহৃত হয়েছে যা হামাসের বর্ণনাকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করে। এছাড়াও প্রস্তাবটি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তবে তার এই ব্যাখ্যা নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের মনোপুত হয়নি। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের ফলে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, কূটনৈতিক এবং ত্রাণ সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক কূটনীতির এক বড় ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন, বিশেষ করে যখন জাতিসংঘের স্বাধীন পর্যবেক্ষকরা গাজায় চলমান পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করেছেন। তখন এই ভেটো আরও হতাশাজনক হয়ে ওঠে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর যুক্তরাষ্ট্রের ভেটোকে দুঃখজনক এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ভেটো গাজার বেসামরিক মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তার মতে, সহিংসতা কেবল অচলাবস্থার জন্ম দেয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জীবন রক্ষা করা সম্ভব। তিনি জাতিসংঘকে আরেকবার আহ্বান জানান যেন মানবিকতা এবং ন্যায়ের পথে ফিরে আসে। আলজেরিয়া রাষ্ট্রদূত আমার বেনজামা অধিবেশন শুরু করেন ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়ে।
তিনি বলেন, বিশ্ব অধিকার নিয়ে কথা বললেও ফিলিস্তিনিদের বেলায় তা অস্বীকার করে। তিনি রুয়ান্ডা এবং বসনিয়ার গণহত্যার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেন, যদি নিরাপত্তা পরিষদ এখনই দৃঢ় অবস্থান না নেয় তাহলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে। পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ এই ভেটোকে একটি অন্ধকার মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভেটো নিরাপত্তা পরিষদকে গাজায় চলমান বর্বরতা, মানবিক বিপর্যয় এবং দুর্ভিক্ষের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বাধা দিয়েছে। অন্য কূটনীতিকরাও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, এটি শুধু শান্তির প্রশ্ন নয়, বরং একটি প্রজন্মকে যুদ্ধ, ক্ষুধা এবং হতাশা থেকে রক্ষার জন্য অপরিহার্য। গাজায় যুদ্ধবিরতির মতো একটি মানবিক প্রস্তাবে এককভাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগ বর্তমানে আন্তর্জাতিক নীতির এক সংকটের ইঙ্গিত দেয়। এটি শুধু ফিলিস্তিনি জনগণের জীবন নয়, বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। আজ যখন গাজায় প্রতিদিন শত শত নিরীহ শিশু, নারী এবং পুরুষ প্রাণ হারাচ্ছেন, তখন মানবিকতার নামে রাজনীতির এমন দ্বিমুখিতা বিশ্ব বিবেককে আর কতদিন চুপ করিয়ে রাখতে পারবে? আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।